বিকাশ ভট্টাচার্য মামলা করেছিল তো তাদের মক্কেলদের চাকরি পাওয়ানোর জন্য, তাই তো? তাদের ওপর অন্যায় হচ্ছে, তারা চাকরি পায়নি, সেই জন্য তো চাকরিটা মামলাটা করেছিল। তা পেলোটা কি? টিচারদের চাকরি খেয়ে নিল, কিন্তু বিকাশ ভট্টাচার্য তাদের একটা মক্কেলের চাকরি করে দিতে পারল না। আমি জানতে চাই, যে টিচাররা এতদিন ধরে বঞ্চিত টিচার বলে এসেছিলেন, সেই টিচারদের আজকে তারা খুশি তো? ওদেরও চাকরি হয়নি, আর অন্য লোকেদেরও চাকরি নষ্ট হয়ে গেছে। এবং সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যে পরীক্ষাটা হবে তাতে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল তারাই শুধু পরীক্ষাটায় বসতে পারবে, বিকাশবাবুর মক্কেলরাও বসতে পারবে না। উনি পেলেন কি? উনি কি হি ইজ এনজয়িং স্ট্যাটিস্টিক প্লেজার? লোকের দুঃখে অনেকে খুশি হয়, উনি কি সে আজকে খুব আনন্দিত? নিজের লোকেদের জন্য কিচ্ছু করতে পারলো না, শূন্য শূন্য হাতে পেয়ে গেল। দেখুন, আমি প্রথমেই বলি যে অ্যাপয়েন্টমেন্ট যারা পেয়েছেন শুধুমাত্র তারাই পরীক্ষায় বসতে পারবেন। এটা যদি হয় তাহলে কি হবে বলুন তো? আপনি যদি রায়টি পড়েন তাহলে দেখবেন যে সর্বমোট অ্যাপয়েন্টমেন্ট হয়েছে 25,735 জনের, আর ভ্যাকেন্সি ছিল প্রায় 24,640টি। অর্থাৎ 25,735 জন পরীক্ষায় বসবেন এবং তাদের মধ্যে 24,640 জন অ্যাপয়েন্টমেন্ট পাবে। যদি আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথাটি সত্যি হয়, তাহলে সুপ্রিম কোর্ট এই বাতিল করলোই বা কেন? তাহলে সুপ্রিম কোর্ট তো বলতেই পারতো যে ওদেরই বাতিল হয়ে ওরাই আবার সার্ভিসে থেকে গেল। 25,735 জনের বাতিল হয়ে 24,640 জনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দাও। ওই রায়টি পড়ে আপনাদের কারোর মনে হয়েছে যে এই 25,735 জন অ্যাপয়েন্টমেন্ট পাওয়া ব্যক্তিদের মধ্যেই নিউ রিক্রুটমেন্ট প্রসেস হবে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলছেন, আমি জানি না তিনি কেন বলছেন। তিনি রাজনৈতিক উদ্দেশ্যে বলছেন, নাকি তার আইনজীবী সত্তা থেকে বলছেন, নাকি তার সাংসদ সত্তা থেকে বলছেন, নাকি তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, আমার জানা নেই। কিন্তু এই রায়টি যদি পড়ে তারপর যদি কল্যাণবাবুর এই মন্তব্য আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে তার অর্থ দাঁড়ায় যে 25,735 জনের মধ্য থেকে 24,640 জনের অ্যাপয়েন্টমেন্ট হবে। অর্থাৎ ওই শিক্ষক শিক্ষাকর্মীদের মধ্য থেকেই এই অ্যাপয়েন্টমেন্ট হবে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। উনি তাই বলেছেন। একেবারে সেই কথা বালখিল্যতা ছাড়া আর কিছুই নয়। দেখুন, একেবারে নির্দিষ্টভাবে বলা আছে ফ্রেশ সিলেকশনের কথা। এই ফ্রেশ সিলেকশন করতে হবে এই রায় মোতাবেক। এবং আমাদের যারা মক্কেল ছিলেন, বিশেষ করে ধরুন সেতাবুদ্দিনই বলুন, নাসরিন খাতুনই বলুন, বা ধরুন আরো যারা যারা মক্কেল ছিল, প্রচুর মক্কেল আছে যাদের, আব্দুল গনি আনসারীর দিকে শুরু করে প্রচুর মক্কেল যারা শত শত মক্কেল, মানে কয়েকশো মক্কেল, তারা হচ্ছে যে একেবারে নির্দিষ্টভাবে তারা মামলা করেছিল সত্যি যে আমাদের নাম লিস্টে আছে, আমরা বেসিক্যালি এই ডিপ্রাইভড হয়েছি, আমাদেরকে ডিপ্রাইভ করে র্যাঙ্ক জাম্প করে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে, কাউকে র্যাঙ্ক জাম্প করে নন লিস্টেড ক্যান্ডিডেট তাদের চাকরি হয়েছে, এই নিয়ে মামলা করেছিলাম। এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে সেই সময় সিঙ্গেল বেঞ্চ এই সেতাবুদ্দিনের মামলাতেই দেখবেন কাউন্সিলিং করানোর নির্দেশ দিয়েছিল। এবং সেই কাউন্সিলিং এর নির্দেশ এর ফলে ইলিয়াস বিশ্বাস সহ একাধিক জন তারা এই কাউন্সিলিং এ পার্টিসিপেট করে তারা চাকরি পেয়েছিল, তাদেরও চাকরি চলে গেছে। এই চাকরি যাওয়ার কারণ হচ্ছে এই কল্যাণ বাবুরা যাদের হয়ে রিপ্রেজেন্ট করেছে টেন্টেড ক্যান্ডিডেট, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি টেন্টেড ক্যান্ডিডেট হয়ে সে আদালতে সওয়াল করেছিলেন। তিনি এই যে এসএসসির যে ওএমআর শিট নিয়ে এত বিতর্ক, এই ওএমআর শিট সিবিআই উদ্ধার করেছে। এসএসসি সুপ্রিম কোর্টের সামনে প্রথমে এর আগের রাউন্ডে বলেছে অচিন্ত্য কুমার মন্ডল ভার্সেস লক্ষ্মী টুঙ্গার ম্যাটারে এফিডেভিট দিয়ে সুপ্রিম কোর্টের সামনে যে ওএমআর শিটগুলো ধ্বংস করার পূর্বে তার স্ক্যান কপি রেখেছে।
2023 সালে কথা বলে। আমরা বুঝেছিলাম ভবিষ্যতে এরা উল্টে যাবে, সেই জন্য আমরা এই সেতাব, নাসরিন এরা সকলে আরটিআই করে, আরটিআই অ্যাপ্লিকেশন করে বলে আমাদের ওএমআর শিটগুলো দাও। সেই তার জবাবে এসএসসি যে ওএমআর শিটগুলো সাপ্লাই করেছিল এবং যা লিখেছিল আরটিআই রিপ্লাই হিসেবে যে তারা তাদের সার্ভার থেকে ওএমআর শিটটি দিচ্ছে, অর্থাৎ সেতাব, নাসরিন, অনিন্দিতা বেরা এরা প্রত্যেকে আরটিআই করে এসএসসি থেকে ওএমআর শিট যখন আনান তখনও বলেছিলেন যে ওএমআর শিটগুলো সার্ভার থেকে দিচ্ছে। অপরদিকে যখন এই এসএসসি সুপ্রিম কোর্টের সামনে আগের রাউন্ডে এফিডেভিট করেছে তখনও বলেছে যে আমরা ধ্বংস করার পূর্বে তার স্ক্যান কপি রেখেছি, সেটা ছিল। অথচ তার পরবর্তীতে তারা সেটা অস্বীকার করে যান। তারা যে স্ক্যান কপি রেখেছেন বা ছিল এটা অস্বীকার করে গিয়ে বলেন ধরি মাছ না ছুঁই পানির মতো যে আমরা ওই সিবিআই এর যে ওই উদ্ধারকৃত যে ওএমআর শিট সেগুলোই সেতাব, নাসরিনদের সাপ্লাই করেছি। আমাদের সার্ভারে কোনো স্ক্যান কপি নেই, ছিল না, এবং কোনো স্ক্যান কপি নেই এবং কোনো ফিজিক্যাল কপিও নেই। ফলে ফিজিক্যাল কপি না থাকা, স্ক্যান কপি না থাকা সেটাই মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। দেখবেন রায়ের 28 নম্বর প্যারাগ্রাফটা পড়বেন যে অন্যরকম ভাবনা চিন্তা করার জায়গায় নেই, তার কারণ ওএমআর শিটের ফিজিক্যাল কপিও নেই, তার স্ক্যান কপিও নেই, মিরর ইমেজও নেই। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে কি করে অন্যরকম ভাবনা চিন্তা করবে। শুধু তাই নয়, কল্যাণবাবু আজকে অনেক কথা বলছেন, কিন্তু কল্যাণবাবু বোধহয় ভুলে গেছেন এই কল্যাণবাবু যখন সিট তৈরি হয়, যখন মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটার পর একটা নির্দেশের পরে যখন সিটগুলো দিয়েছিলেন তখন কল্যাণবাবুই একটি মামলায় অ্যাপিয়ার করেছিলেন, মামলা করেছিলেন মামলাকারীরা, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় খুব স্বাভাবিকভাবেই তাদের আইনজীবী হিসেবে অ্যাপিয়ার করেছিলেন এবং তিনি সেখানে আর্গুমেন্ট করেছিলেন যে যে ফাঁকা সিট তৈরি হচ্ছে সেই ফাঁকা সিট গুলোকে পরের সিলেকশনে ক্যারি ফরওয়ার্ড করতে হবে। এবং ওনার আদার সাইড হিসেবে আমি অ্যাপিয়ার করেছিলাম আইনজীবী হিসাবে, এবং তিনি সেই মামলায় হেরেছিলেন যে না, এবং মহামান্য বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে তিনি সেই মামলা হেরেছিলেন যে না, ক্যারি ফরওয়ার্ড হবে না নেক্সট সিলেকশন প্রসেসে, এই সিলেকশন থেকেই সেগুলো নেওয়া হবে। এবং সেই চার পরবর্তীতে এই কাউন্সিলিং কন্ডাক্ট হয়, ইলিয়াস বিশ্বাসরা চাকরি পায় এই সেতাবউদ্দিনের করা মামলার পরিপ্রেক্ষিতেই। ওই ইলিয়াস বিশ্বাসও অনেকে চাকরি পেয়েছিলেন, কিন্তু এই আমাদের মক্কেলরা তারা চাকরিটা পেল না শুধুমাত্র টেন্টেড ক্যান্ডিডেটদের বাঁচাতে গিয়ে। এই এসএসপি তারা তাদের হার্ড কপিও দেখাতে পারলো না, সফট কপিও দেখাতে পারলো না তাদের সার্ভার থেকে। যদি এই যদি সেগ্রিগেশন করে দিত প্রকৃত তথ্য দেখিয়ে, এই ওএমআর শিট দেখিয়ে, তাহলে নিশ্চিতভাবেই এরাই পেত যেভাবে সিঙ্গেল বেঞ্চ দিয়েছিল যে কিছু জনকে বের করে দিয়ে বা ওই নন জয়নিং পোস্টগুলোতে কাউন্সিলিং কন্ডাক্ট করিয়ে যেভাবে দিতে শুরু করেছিল সেইভাবে বের করে দিত এই অপরিষ্কার জলকে, সেখানে আবার পরিষ্কার জল ঢোকানো হতো। এই পদ্ধতিতে যদি যাওয়া যেত যদি ওএমআর শিট থাকতো, কিন্তু এই এমন দুর্নীতিগ্রস্ত একটা পদ্ধতি করেছে যেখানে সম্ভবই না পদ্ধতিটিকে বাঁচিয়ে রাখা। তার কারণ এই একেবারে এই গোটা পদ্ধতিতে না ওএমআর শিট রয়েছে, না তার ফিজিক্যাল কপি রয়েছে, না মিরর ইমেজ রয়েছে, না নিয়োগের যে আইন সেই আইন মোতাবেক নিয়োগ হয়েছে। ফলে নিয়োগের আইন মোতাবেক নিয়োগ হয়নি, ওএমআর শিটের ফিজিক্যাল কপি নেই, ওএমআর শিটের মিরর ইমেজ নেই এসএসসি সার্ভারে। এবার বলবেন সিবিআই উদ্ধার করা, সিবিআই তো তদন্তকারী সংস্থা, আর সিবিআই উদ্ধার করা ওএমআর শিটটি যে জেনুইন নয় এই আর্গুমেন্ট তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি নিজে করেছেন, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি নিজে করেছেন। তিনি যে বলছেন তিনি তো টেন্টেড ক্যান্ডিডেটদের আইনজীবী, এই টেন্টেড ক্যান্ডিডেটদের জন্যই তো আজকে এই অবস্থা। এই টেন্টেড ক্যান্ডিডেটরা বেসিক্যালি এই যে তারা তো যেহেতু অর্থ দিয়েছে, তাদের দেওয়া অর্থের জন্য তো আজকে তাদের এই ওয়ার্ক করার জন্যই আজকে গোটা রাজ্য জুড়ে এই অবস্থা তৈরি হয়েছে। এই যদি যারা যারা টাকা দিয়েছে এই টেন্টেড ক্যান্ডিডেটদের এই অপকর্মের ফল ভোগ করছে আনটেন্টেড ক্যান্ডিডেটরা, আর তার সঙ্গে রাজ্য সরকার, এসএসসি এবং বোর্ড
তাদের নিষ্ক্রিয়তা, তাদের অপকর্ম এবং তাদের করাপ্ট অ্যাক্টের জন্য ভোগ এই শাস্তি ভোগ করতে হচ্ছে। যদি সত্যি সত্যি এই পদ্ধতিটা আনটেন্টেড রয়েছে, কিন্তু সেটা আইডেন্টিফাই করবেন কিভাবে? যদি পদ্ধতিটি ত্রুটিযুক্ত হয়, যদি ওএমআরসিটি না থাকে, কিভাবে আইডেন্টিফাই করবেন? একদমই একদমই। আমি 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 এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন আপনাকে করব, যে একটি সাক্ষাৎকার আমি তার প্রতিক্রিয়াও আমি নিয়েছিলাম আপনার থেকে, কিন্তু এই বিষয়টা বলতেই হয়, একটি সাক্ষাৎকার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় খুব মানে ঘুরছে। সেখানে কুণাল ঘোষকে বলেছে, তৃণমূল নেতা কুণাল ঘোষ, তিনি একটি জনৈক বেসরকারি সংবাদ মাধ্যমকে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে সঞ্চালককে বলছেন রীতিমতো যে আমি যখন জেলে ছিলাম তখন রীতিমতো দলের কাছে 2021 সালের নির্বাচনের আগে দলের কাছে খবর ছিল যে চাকরি শিক্ষা এইরকম দুর্নীতি হচ্ছে, এবং শিক্ষামন্ত্রী তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি বলছেন পার্থ চট্টোপাধ্যায়, সেই কারণে পরবর্তীতে পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষামন্ত্রীত্বের যে জায়গাটা সেটা দেওয়া হয়নি, এবং তিনি একদম টু বি স্পেসিফিক বলছেন যে পার্থ চট্টোপাধ্যায় সহ দলের কাছে এরকম খবর ছিল যে কোন জেলা থেকে কোন নেতা টাকা তুলছে, এবং সে বহাল তবিয়াতে তিনি বলছেন, আমি জেলের মধ্যে ফিগার বলে দিচ্ছেন ফিরদৌস দা, যে 7.5 লাখ টাকা এরকম একটা অ্যামাউন্ট চাওয়া হয়েছিল, কিছুটা অ্যামাউন্ট সেই লোকটা যখন জোগাড় করতে পারেনি আমার কাছে একটা চিরকুট লিখে দেওয়ার কথা বলেছিল। তারপরও দল জানতো কোন জেলা থেকে কোন মন্ত্রী এত টাকা তুলছেন, এবং তিনি মন্ত্রিসভার সদস্য। কি বলবেন এই ক্ষেত্রে? কি বলবেন? কোথাও গেলে তো মিলে গেল একটা, কি বলবেন? দেখুন, এটা জানতেন, এটা কুণাল বাবু বলেছেন, এবং কুণাল বাবু একথাও বলেছেন একজন মন্ত্রীর কথা। আমার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে, আপনি কি কুণাল বাবুর কাছ থেকে জেনে নিয়েছেন সেই মন্ত্রীকে? যদি না জেনে থাকেন তাহলে কবে জানবেন? আর তৃতীয় কথা হচ্ছে যে এই কুণাল বাবুকে আমি মনে করি সিবিআই এবং ইডির জেরা করা উচিত, এর কাছ থেকে তথ্য নেওয়া উচিত যে সেই মন্ত্রী কোন মন্ত্রী, সেই মন্ত্রী টাকা পেয়েছিলেন কিনা, টাকা পাওয়ার পরে যে ব্যক্তিকে রেকমেন্ড করা হয়েছিল সেই ব্যক্তি চাকরি করেন কিনা, চাকরি করলে কোথায় চাকরি করেন, এই তদন্ত সিবিআই ইডির করা উচিত এবং কুণাল বাবুর কাছ থেকে তথ্য নেওয়া উচিত। পরিষ্কার হয়ে যাচ্ছে যে বেসিক্যালি যে আচ্ছা ভাবুন তো, যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অন্য কারোর কথা শুনবেন, কিন্তু কুণাল বাবুর কথা শুনবেন, তিনি তো কুণাল বাবুর কাছ থেকে এই তথ্য পেতে পারেন। তাহলে এতদিন আগে বলা এই কথা, তারপরে কি মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল বাবুকে জিজ্ঞাসা করেননি? এখন প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে, তিনি কি সেই মন্ত্রীকে তারপরেও তার মন্ত্রিসভায় রেখে দিয়েছেন? তাহলে বুঝতে হবে যে আসলে তিনি কি করতে চেয়েছেন। আর আমরা তো দেখেছি সোপান সমস্ত কিছু ধরা পড়ে যাওয়ার পরে এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে একজনেরও চাকরি যাবে না, তারপরে সুপারনিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছেন। গোটা মন্ত্রিসভা ইললিগালিটির কগনিজেন্স নেওয়ার পরে তার বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নেয়নি। এটার থেকে তো পরিষ্কার যে আসলে এই গোটা বিষয়টিকে ধামাচাপা দিতে চেয়েছে গোটা মন্ত্রিসভা ইনক্লুডিং মমতা বন্দ্যোপাধ্যায়। এই অপকর্মের সঙ্গে জড়িয়ে গেছে গোটা মন্ত্রিসভা। সামনে 8 তারিখ মামলা আছে, পরবর্তী শুনানি নিশ্চিতভাবেই দেখা যাবে, তখনই এই প্রকৃত সত্য বেরিয়ে আসবে এবং এই সুপারনিউমেরিক পোস্ট ক্রিয়েশনের সঙ্গে আরো কোন কোন বিষয় যুক্ত সেই সময় তদন্ত হলে নিশ্চিতভাবে সবটাই বেরিয়ে আসবে। একদম। ফিরদৌস, আমি একটা ছোট্ট প্রশ্ন করবো, আপনি ছোট্ট করে যদি বলে দিতেন। সেটা হচ্ছে, এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন যে শূন্য হাতে ফিরে এলেন কোথাও গিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আপনারা সত্যি কি তাই? কি বলবেন এক্ষেত্রে নিজেদের? দেখুন, এই প্রসেসকে ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, দ্যাটস দ্য ফান্ডামেন্টাল রাইট। আমরা যদি এই প্রসেসটা যদি ক্যান্সেল না হতো, ইকুয়াল অপরচুনিটি পেত, কল্যাণবাবুদের আর্গুমেন্ট যদি টিকে যেত, তাহলে তো কল্যাণবাবু বন্দ্যোপাধ্যায় তো তিনি টেন্টেড ক্যান্ডিডেটের হয়ে অ্যাপিয়ার করেছিলেন। তো তিনার আর্গুমেন্ট যদি টিকতো তাহলে তো বেসিক্যালি উনি 65B, তারপরে এটা জেনুইন না, এটা যদি হতো তাহলে তো কি হতো, সকলে উনি কি ওনার ক্যান্ডিডেটদের চাকরি বাঁচাতে পেরেছেন? আমাদের ক্যান্ডিডেটরা তো কেউ চাকরি করতো না। আমরা তো বলেছিলাম ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট দাও, মেরিটের ভিত্তিতে নিয়োগ করো, মেরিট থাকলে নিয়োগ পাবে, মেরিট না থাকলে নিয়োগ পাবে না। আমরা তো কেউ বলিনি যে ওই সাদা খাতার মাস্টারদের চাকরি রেখে দাও। অনেকে বলতে গিয়েছিল সাদা খাতার মাস্টারদের চাকরি রেখে দাও, তাদের মক্কেলরা তো শিক্ষক হিসেবে চাকরি করতো, তাদের মক্কেলের চাকরি থাকলো তো?